স্বপ্নের শহর মুম্বাই। নামটা স্বপ্নের শহর হলেও এখানে পূরণ হয় না সবার স্বপ্ন। শহরের জীর্ণ গলিগুলোতে ভোরের আলো পৌঁছলেও আলোকিত হয় না সেখানকার মানুষের জীবন। তাদের জীবনের সমস্ত আলো মিলিয়ে যায় এক টুকরো কাগজের আড়ালে, যে কাগজে ছাপা আছে গান্ধীর ছবি। এই এক টুকরো কাগজের জন্য এখনকার মানুষ বঞ্চিত হয় তার মৌলিক অধিকার থেকে। যে চাকরিটা কারো পাও না, সেটাও হাতের নাগালে আসে না যদি না টেবিলের তলা থেকে কয়েক হাজার কাগজের টুকরো পৌঁছায়। এখানে দেওয়ালে লেখা থাকে স্বপ্ন, আর পেটে থাকে অফুরন্ত ক্ষুধা। দুটোর মাঝে দেওয়াল একটাই, কাগজের নোট। যার পকেটে জাদুর কাগজ নেই, তার জন্য পৃথিবীর সমস্ত দরজা থাকে বন্ধ। এখানে মানুষের বেঁচে থাকার প্রতিটা নিঃশ্বাসও এই কাগজের ওপরেই বন্ধক রাখা থাকে। তো বলছিলাম, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ সাইলেন্ট মুভি। হ্যাঁ, ঠিক শুনেছেন, সাইলেন্ট মুভি, গান্ধী টক্সের কথা। আমরা জানি ভারতীয় মুদ্রার রুপিতে মহাত্মা গান্ধীর ছবি থাকে। সেই সূত্রে এখানে গান্ধী টক্স বলতে বোঝানো হয় টাকা কথা বলে। এই মুভিতে মূলত কোনো ডায়লগ নেই, কেউ কোনো শব্দের উচ্চারণও করেনি, কারণ এখানে কথা বলেছে কাগজের নোট। এই মুভিতে তুলে ধরা হয়েছে সমাজের দুই শ্রেণীর চিত্র। দেখানো হয়েছে শ্রেণী উঁচু হোক কিংবা নিচু, নোটের প্রভাব সব ক্ষেত্রেই বদলে দেয় চেনা পরিস্থিতি। মানুষকে বাধ্য করে এমন কিছু করতে যা তারা কখনো কল্পনাও করেনি। তো চলুন আর কথা না বাড়িয়ে এই ইউনিক কনসেপ্টের গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমরা একটা বস্তির দৃশ্য দেখতে পাই। ভোরের আলো ফুটতেই বস্তিবাসী যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কারো দিকে তাকানোর সময় নেই কারো। ওয়াশরুমের সামনেও লম্বা লাইন, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। হঠাৎ একটা ছেলে তার অসুস্থ মাকে কোলে নিয়ে ওয়াশরুমের সামনে আসে। ওরা আসতেই পুরো পরিস্থিতি পাল্টে যায়। ছেলেরা রিকোয়েস্ট করতেই সিরিয়াল ভেঙে তার মাকে আগে ওয়াশরুমে যাওয়ার সুযোগ দেয় বস্তিবাসী। এই ছেলেটার নাম মহাদেব। মহাদেবের বাবা নেই। অসুস্থ মাকে নিয়ে সে এই বস্তিতে কোনো রকমে জীবন পার করছে। যেহেতু মহাদেবের মা একেবারে শয্যাশায়ী, তাই মায়ের সমস্ত কাজ মহাদেবকেই করতে হয়। তাকে গোসল করানো, খাওয়ানো থেকে শুরু করে ওয়াশরুমে নিয়ে যাওয়া আসা পর্যন্ত সবকিছুই করে মহাদেব। মহাদেব যেহেতু রান্না করতে পারে না, তাই যারা বিভিন্ন অফিসে টিফিন সার্ভিস দেয় তাদের কাছ থেকে খাবার নেয় সে। এরপর আমাদের পরিচয় হয় মোহন বোসমান নামের এক রিয়েল এস্টেট ডেভেলপারের সাথে। মোহন আজ কোর্টে এসেছে। ইন্স্যুরেন্সের টাকা আদায় করার জন্য মোহন একটা ফাইন্যান্সিয়াল কোম্পানির বিরুদ্ধে মামলা করেছিল। সেটারই হিয়ারিং আজকে। যথাসময়ে কোর্টের কার্যক্রম শুরু হয়, কিন্তু দুই পক্ষের আর্গুমেন্ট শুরু হওয়ার আগেই ফাইন্যান্স কোম্পানির উকিল মোহনের উকিলকে একটা মেসেজ দেয়। আপনাকে 2 কোটি গান্ধী অর্থাৎ 2 কোটি রুপি দেওয়া হবে। কোনো আর্গুমেন্ট করবেন না, চুপচাপ মামলা হেরে যাবেন। মোহনের উকিল তখন রিপ্লাই করে জানায় 3 কোটি রুপি দিলে সে স্বেচ্ছায় মামলা হারবে। ফাইন্যান্স কোম্পানির উকিল ইশারায় কোম্পানির মালিককে ব্যাপারটা জানায়। সেও তাতে রাজি হয়ে যায়। দুই উকিলের মধ্যে ডিল ফাইনাল হয়। এরপর ফাইন্যান্স কোম্পানির উকিল জাজের ফোনেও একটা মেসেজ পাঠায়। সে জাজকে 1 কোটি গান্ধী অফার করে। জাজও তখন রিপ্লাই করে, ইয়েস, আই লাভ গান্ধী। 1 কোটি রুপিতে জাজের সঙ্গেও ডিল ফাইনাল হয়, যেন জাজ ফাইন্যান্স কোম্পানির পক্ষেই রায় দেয়। ফলাফল যা হওয়ার তাই হয়। মোহন কেসটা হেরে যায়, যার ফলে মোহন ইন্স্যুরেন্সের টাকা তো পায়ই না, উল্টো মোহনের উপরেই জরিমানা ধরা হয়। কোর্টে এটাও উল্লেখ করা হয় যে মোহন যদি জরিমানার টাকা সময় মতো না দেয়, তাহলে তার সম্পত্তি নিলাম করে টাকা উসুল করা হবে। এই ঘটনার পর মোহন অনেক বেশি হতাশ হয়ে পড়ে। সে অসহায় দৃষ্টিতে কোর্টরুমে টানানো মহাত্মা গান্ধীর ছবিটার দিকে তাকায়। এক এক করে কোর্ট থেকে সবাই বের হয়ে যায়। মোহন একা বসে ভাবতে থাকে কিভাবে ম্যানেজ করবে সবকিছু। এক পর্যায়ে সে চিৎকার করে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর নিজেকে কিছুটা সামলে নিয়ে মোহন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে বসে সে তার পুলিশ অফিসার বন্ধুকে একটা মেসেজ পাঠায়। মোহন বলে, আমরা হেরে গেছি, প্ল্যান বি এর জন্য প্রস্তুতি নাও। এরপর আমরা আবার মহাদেবকে দেখতে পাই। মহাদেব একজন শিক্ষিত বেকার যুবক, আর বেকার হওয়ার কারণে বাবার মৃত্যুর পর বেশ অভাব অনটনেই দিন কাটছে মহাদেব আর তার মায়ের। মহাদেবের বাবা মুম্বাই মিউনিসিপ্যালিটিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করত। একদিন হঠাৎ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর মহাদেব বাবার চাকরির সুবাদে অগ্রাধিকার সুবিধার ভিত্তিতে বিএমসিতে অফিসিয়াল চাকরির জন্য আবেদন করে, কিন্তু বিভিন্ন কারণে চাকরি পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে মহাদেবকে। এই চাকরিটার উপর নির্ভর করে মহাদেব অনেক পরিকল্পনা করে রেখেছে। সবকিছু সে ওয়ালে লিখে রেখেছে। চাকরিটা হয়ে গেলে প্রথম মাসের স্যালারি সে তার মায়ের জন্য খরচ করবে। মায়ের চিকিৎসা করাবে, একটা হুইল চেয়ার কিনবে, একটা চশমা কিনবে, একটা নতুন শাড়ি কিনবে, আরো কত কিছু। এরপর দ্বিতীয় মাসের স্যালারি খরচ করবে তার ভালোবাসার মানুষ গায়ত্রীর জন্য। তার পছন্দের সব জিনিস কিনবে। পরবর্তীতে গায়ত্রীকে বিয়ে করে একটা সংসার সাজাবে। সেই সংসারে থাকবে গায়ত্রীর প্রয়োজনীয় সমস্ত জিনিস। কিন্তু এই সমস্ত স্বপ্ন থমকে আছে মহাদেবের চাকরি হওয়ার অপেক্ষায়। তবে মহাদেবের বিশ্বাস খুব শীঘ্রই সে চাকরিটা পেয়ে যাবে।
আর এই সরকারি চাকরিটা পেলেই তার জীবনের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে, মুছে যাবে তার সমস্ত অন্ধকার, পূরণ হবে সমস্ত স্বপ্ন। কিন্তু বাস্তবতা কি আর এত সহজ? যাই হোক, মহাদেব তার মাকে নিয়ে থাকে একটা দোতলা ঘরের ওপর তলায়। তার ঘরের একদম সামনেই তার ভালোবাসার মানুষ গায়ত্রীর বাড়ি। গায়ত্রীদের আর্থিক অবস্থা মহাদেবদের তুলনায় অনেকটা ভালো। সে বেলকনিতে দাঁড়ালেই দেখা হয়ে যায় গায়ত্রীর সঙ্গে। মহাদেব যেমন গায়ত্রীকে ভালোবাসে, তেমনি গায়ত্রীও মহাদেবকে প্রচুর ভালোবাসে। সুযোগ পেলেই দুজন বেলকনিতে দাঁড়িয়ে ইশারায় কথা বলে। প্রতিদিনের মতো আজও দুজন দাঁড়িয়ে ভালোবাসার আদান প্রদান করছিল। সেই সময় গায়ত্রী ইশারায় মহাদেবকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু মহাদেব কিছুতেই তার ইশারা বুঝতে পারছিল না। তাই মহাদেব রুমের ভেতর থেকে ফোন নিয়ে আসে যাতে কল করে শুনতে পারে কি বলতে চাইছে গায়ত্রী। কিন্তু দুঃখের বিষয়, অনেকদিন ফোনে রিচার্জ না করায় মহাদেবের ইনকামিং এবং আউটগোয়িং দুটোই বন্ধ হয়ে গেছে। তাই গায়ত্রী আবারও ইশারায় বোঝাতে শুরু করে। ফাইনালি মহাদেব বুঝতে পারে গায়ত্রীকে বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আর আজকেই তাকে ছেলেপক্ষ দেখতে আসবে। এটা নিয়েই গায়ত্রী অনেক চিন্তিত। মহাদেব তখন তার হাতে থাকা ফাইলটা গায়ত্রীকে দেখিয়ে বুঝিয়ে দেয় যে সে চাকরির ব্যাপারে কথা বলার জন্য বিএমসি অফিসে যাচ্ছে। চাকরিটা হয়ে গেলেই সে গায়ত্রীদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। মহাদেবের উপর গায়ত্রীর ভরসা আছে, তাই সে মহাদেবকে গুড লাক উইশ করে। এখানে দুজন দূর থেকেই নির্মলভাবে ভালোবাসা প্রকাশ করে। কিছুক্ষণের জন্য দুজনেই কল্পনার জগতে হারিয়ে যায়। মহাদেবের ঘোর কাটে প্রতিবেশীর রেডিওর সাউন্ড শুনে, আর গায়ত্রীর ঘোর কাটে তার মায়ের ডাকে। গায়ত্রীর মা কয়েকটা শাড়ি নিয়ে এসে গায়ত্রীর সামনে ধরে দেখে কোনটাতে তাকে সবচেয়ে সুন্দর লাগবে। সেটা পরিয়েই ছেলেপক্ষের সামনে পাঠাবে গায়ত্রীকে। মহাদেব রিয়েলাইজ করে তার হাতে নষ্ট করার মতো আর সময় নেই, যা করার খুব দ্রুতই করতে হবে। তাই সে আর সময় নষ্ট না করে বিএমসি অফিসের উদ্দেশ্যে রওনা হয়। মহাদেব যাচ্ছিল লোকাল বাসে করে। তার পকেটে আছে সামান্য কিছু টাকা, যা দিয়ে পুরো রাস্তার বাস ভাড়াও হবে না। কিভাবে ম্যানেজ করবে ভাবতে ভাবতেই মহাদেবের নজর যায় মাঙ্গু নামের এক ব্যক্তির দিকে। আসলে তার হাতের ব্রেসলেটে বড় অক্ষরে নিজের নাম লেখা। এই মাঙ্গু আসলে পকেটমার। বাসের ভেতরে সে এক ব্যক্তির পকেট থেকে ওয়ালেট বের করে নিচ্ছিল, আর সেটাই দেখে ফেলে মহাদেব। মহাদেব ইশারায় মাঙ্গুকে ধমক দেয় এবং ওয়ালেট ফিরিয়ে দিতে বলে। মাঙ্গু রাজি না হলে মহাদেব সবাইকে বলে দেওয়ার হুমকি দেয়। বাধ্য হয়ে মাঙ্গু ওয়ালেটটা নিচে ফেলে দেয়, আর যার পকেট থেকে নিয়েছে তাকে দেখিয়ে দেয় যে তার ওয়ালেটটা নিচে পড়ে গেছে। লোকটা মাঙ্গুকে ভালো মানুষ ভেবে তার প্রতি কৃতজ্ঞতা জানায়। এখন মাঙ্গু যেহেতু মহাদেবের চোখ এড়িয়ে আর পকেট মারতে পারবে না, তাই সে বাস থেকে নেমে যায়। তবে নেমে যাওয়ার আগে সে মহাদেবকে হুমকি দিয়ে যায় যে আজকের ঘটনা সে মনে রাখবে। ওদিকে বাসের সুপারভাইজার ভাড়া তুলছিল, কিন্তু মহাদেবের কাছে তো পর্যাপ্ত টাকা নেই। তাই সুপারভাইজার তার কাছে টাকা চাওয়ার আগেই সে বাস থেকে নেমে যায়। বাকিটা পথ সে হেঁটেই চলে যায়। পথে একটা মন্দির দেখে সেখানে মাথা ঠেকিয়ে প্রার্থনা করে যেন আজ তার চাকরিটা হয়েই যায়। এরপর মহাদেব যখন বিএমসি অফিসে পৌঁছায়, সেখানে এক অন্যরকম দৃশ্য দেখা যায়। অফিসের স্টাফরা সবাই মহা ব্যস্ত। কেউ চা খেতে খেতে গসিপে ব্যস্ত, আবার কেউ সহকর্মীর চুল বেঁধে দিতে ব্যস্ত, কেউ আবার শাড়ি ঠিক করে নিজেকে পরিপাটি করতে ব্যস্ত। সরকারি অফিস বলে কথা, ব্যস্ততা তো থাকবেই। যাই হোক, মহাদেব যখন সিনিয়র অফিসারের রুমের সামনে যায়, অফিসারের পিয়ন তখন মহাদেবকে বাইরে বের করে দেয় এবং সেখানেই অপেক্ষা করতে বলে, কারণ ভেতরে অন্য একজন ইন্টারভিউ দিচ্ছিল। তার ইন্টারভিউ শেষ হলেই পিয়ন মহাদেবকে ভেতরে ডেকে নেয়। অফিসার খুব মন দিয়ে মহাদেবের ফাইলটা পড়ে। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল বাবার মৃত্যুর পর অগ্রাধিকার ভিত্তিতে বিএমসিতে চাকরির জন্য আবেদন করেছে মহাদেব। ফাইলটা দেখতে দেখতে অফিসার মহাদেবকে চা অফার করে। মহাদেব প্রথমে কয়েকবার মানা করে দেয়, কিন্তু অফিসার বারবার চা এগিয়ে দেওয়ায় মহাদেব চাটা খেয়ে নেয়। তখন অফিসার তার ফাইলে অন হোল্ড লিখে দেয়, অর্থাৎ তাকে সিলেক্ট করেনি, আবার একেবারে রিজেক্টও করেনি। মহাদেব বুঝতে পারে না কেন অফিসার তাকে সিলেক্ট করছে না। সে অফিসারের রুমের বাইরেই দাঁড়িয়ে থাকে। পরের ক্যান্ডিডেট ভেতরে গেলে মহাদেব উকি দিয়ে দেখে ভেতরে কি হয় না হয়। অফিসার এই ক্যান্ডিডেটকেও চা অফার করে। এই ক্যান্ডিডেট সাথে সাথেই কাপ হাতে তুলে নেয়। এরপর পিরিচে কিছু চা নিজের জন্য ঢেলে রেখে বাকি চা অফিসারকে অফার করে। আসলে অফিসারও এটাই চাইছিল। ব্যাপারটা এমন যে অফিসার চায়ের মাধ্যমে দেখতে চাচ্ছিল কাকে চাকরি দিলে তার সঙ্গে শেয়ার করে খাবে, ওই ঘুষ আর কি। এই ক্যান্ডিডেট ব্যাপারটা জানতো বলেই অফিসারের সঙ্গে চা শেয়ার করেছে, আর অফিসারও খুশি হয়ে তাকেই সিলেক্ট করে নিয়েছে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। শুধু শেয়ারিং করার মানসিকতা দেখে কি আর চাকরি হয়? ক্যান্ডিডেট অফিসারের হাতে 50,000 টাকার বান্ডিলও তুলে দেয়, যার ফলে ওই ক্যান্ডিডেটের চাকরি একেবারে কনফার্ম হয়ে যায়। বাইরে থেকে এসব দেখে মহাদেব বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে ভেতরে। তাই ওই ক্যান্ডিডেট বাইরে বের হলে মহাদেব তার সঙ্গে দেখা করে এবং জিজ্ঞেস করে কিভাবে চাকরি হলো তার। লোকটা মুখে কিছু বলে না। এসব কথা কেউ শুনে ফেললে তো আবার ঝামেলায় পড়তে হবে। তাই সে মহাদেবের হাতে লিখে দেয় যে চাকরি পেতে হলে 50,000 গান্ধী ঘুষ দিতে হবে। টাকার অঙ্ক দেখে মহাদেব হতবাক হয়ে যায়।
যার পকেটে বাসের ভাড়া দেওয়ার মতো টাকা নেই, সে এত টাকার ব্যবস্থা কিভাবে করবে? কিন্তু ঘুষ না দিতে পারলেও তো চাকরিটা হবে না। রাস্তার পাশে বসে এসব ভাবতে থাকে মহাদেব। ওই সময় রাস্তা দিয়েই ট্যাক্সিতে করে যাচ্ছিল ছিনতাইকারী মাঙ্গু। মহাদেবকে দেখে মাঙ্গু গাড়ি থামিয়ে এক গাদা ওয়ালেট বের করে দেখায় তাকে। সে মহাদেবের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, একটা ওয়ালেট চুরি করতে দাওনি তো কি হয়েছে? এরকম আরো 10টা ওয়ালেট সে ঠিকই হাতিয়ে নিয়েছে। মাঙ্গু ছিনতাই করা ওই টাকাগুলোও দেখায় মহাদেবকে। সত্যি বলতে টাকার পরিমাণও অবাক। এরপর আমরা মোহনকে দেখতে পাই। মামলায় হেরে গিয়ে সে অনেক বেশি ভেঙে পড়েছে। সবকিছু ভুলে থাকার জন্য সে অনবরত মদ খেতে শুরু করে। মোহন সম্পূর্ণ একা একজন মানুষ। তার পরিবারের কেউই জীবিত নেই। মোহনের বাবা মারা গেছে অনেকদিন আগেই। মোহনের ওয়াইফ এবং মেয়ে 1 বছর আগেই প্লেন ক্র্যাশে মারা গেছে। আপন বলতে শুধুমাত্র তার মাই জীবিত ছিল। মোহন তার মাকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচতে শিখেছিল। কঠোর পরিশ্রম করে নিজের সফলতার শিখরে যায় মোহন। তার সফলতার গল্প শোভা পেতে থাকে নামি দামি ম্যাগাজিনগুলোতে। মোহন মাদার টাচ নামের একটা নতুন প্রজেক্ট শুরু করেছিল। এটা নিয়ে মোহনের মা অনেক গর্বিতও ছিল। কিন্তু মোহনের এমন সুসময়ে হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয় তার মায়ের। হসপিটালে নেওয়ার পরেই মারা যায় মোহনের মা। তবে মোহন ভেঙে না পড়ে মাদার টাচ প্রজেক্টের ওপর আরো কঠোর পরিশ্রম করতে শুরু করে। যে কোনো মূল্যে প্রজেক্টটা কমপ্লিট করার সিদ্ধান্ত নেয় সে। কিন্তু প্রজেক্ট যখন শেষের পথে, ঠিক সেই সময় মাদার টাচের বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই প্রজেক্টের ওপর কোটি কোটি টাকা ব্যয় করেছিল মোহন। এটা নিয়ে অনেক স্বপ্ন ছিল তার। আগুনে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। একেবারে পথে বসে যায় মোহন। তবে এই বিল্ডিং এর ইন্স্যুরেন্স করিয়েছিল সে। তাই ওই ফাইন্যান্স কোম্পানির কাছে সেই ইন্স্যুরেন্সের টাকা দাবি করে। কিন্তু কোম্পানি এই অগ্নিকাণ্ড ম্যান মেড ডিজাস্টার বলে মোহনের দাবি রিজেক্ট করে দেয়। এই অগ্নিকাণ্ডের ঘটনার উপর বেশ কয়েক দফা ইনভেস্টিগেশন করে সরকার। কিন্তু প্রতি দফায় রেজাল্ট একই আসে। কেউ ইচ্ছে করে আগুন লাগিয়েছে এই বিল্ডিংয়ে। যার কারণে ইনভেস্টররাও ইনভেস্টমেন্টের সমস্ত টাকা ফেরত চায় মোহনের কাছে। বেচারা মোহন সব দিক দিয়ে চাপের মধ্যে পড়ে যায়। এক কথায় সে পুরো দেউলিয়া হয়ে যায়। মোহন আর বেতন দিতে পারবে না বুঝতে পেরে তার সমস্ত স্টাফরা চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। এমনকি মোহনের সব থেকে বিশ্বস্ত মানুষ তার ড্রাইভারও চলে যায়। তবে ড্রাইভার চলে যাওয়ার আগে নিজের জমানো 50,000 টাকার চেক মোহনের হাতে তুলে দিয়ে যায়। ড্রাইভার হয়তো ভেবেছিল মোহনের এই দুঃসময়ে এই 50,000 টাকা কিছুটা হলেও তার কাজে লাগবে। তবে মোহনের এই দুর্দশা এখানেই শেষ হয় না। যেসব ব্যাংক থেকে মোহন লোন নিয়েছিল তারা মোহনের মাদার টাচ প্রজেক্ট বাজেয়াপ্ত করে দেয়। শুধু তাই নয়, মোহনের কালেকশনের অনেকগুলো বিলাসবহুল গাড়ি ছিল, সেগুলোও বাজেয়াপ্ত করে। তবে মোহন চালাকি করে একটা গাড়ির টায়ার সহ সব পার্টস খুলে রেখেছিল। সেগুলোর ওপর আবার গাছও লাগিয়ে রেখেছিল। ওরা সেটাকে নষ্ট গাড়ি মনে করে সেটা আর নেয় না। পরবর্তীতে মোহন পার্টগুলো জুড়ে নিয়ে গাড়িটা ইউজ করতে শুরু করে। ব্যাংকের লোন পরিশোধ হওয়ায় ইনভেস্টররা টাকার জন্য আরো বেশি প্রেসার দিতে শুরু করে। যদিও মোহন তাদের আসল টাকা পরিশোধ করেছিল, কিন্তু তাতেই তারা সন্তুষ্ট নয়। তাদের ইন্টারেস্টের টাকাও লাগবে। মোহন তাদেরকে বুঝিয়ে বলে যে তার এখন দুঃসময় চলছে, কিন্তু কেউ সেটা বোঝার চেষ্টাও করে না। কেউ কেউ আবার হুমকির সুরে মেসেজ দিয়ে বলে কিভাবে টাকা আদায় করতে হয় সেটা তারা দেখে নেবে। মোহন বিচে বসে ভাবতে থাকে এই প্রবলেম থেকে সে কিভাবে নিজেকে উদ্ধার করবে। এসবের মাঝেই এক নারী সাংবাদিক অনবরত মোহনকে ফলো করতে শুরু করে। সে মোহনের পিছু পিছু বিচেও চলে যায়, আর সে গোপনে মোহনের কিছু ছবিও তুলে নেয়। অন্যদিকে মহাদেব বাড়ি ফিরে দেখে তার ঘরের ইলেকট্রিসিটি নেই। অনেকদিন ধরে বিল পরিশোধ না করে কর্তৃপক্ষ লাইন কেটে দিয়ে গেছে। তাই মহাদেব লুকিয়ে লুকিয়ে প্রতিবেশীর ঘরের ইলেকট্রিসিটি তারের সঙ্গে হুকিং করে নিজের ইলেকট্রিসিটি তার জুড়ে দেয়। এভাবে প্রতিবেশী ইলেকট্রিসিটি চুরি করে নিজের ঘরে আলো জ্বালায় মহাদেব। সে যখন কাজ শেষ করে নিজের ঘরে যাবে তখনই গায়ত্রীর মা ইশারা করে ডাক দেয় তাকে। এরপর মহাদেবের হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে বলে। মহাদেব কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে দেখে গায়ত্রীকে ছেলেপক্ষ দেখতে এসেছে। গায়ত্রী হাসি মুখে ছেলের সামনে বসে আছে। তাদের দুজনের জন্য আবার কোল্ড ড্রিঙ্কসও নিয়ে আসতে বলেছে গায়ত্রীর মা। গায়ত্রীকে দেখে অনেক রাগ হয় মহাদেবের। সে প্রথমে ছেলেটার সঙ্গে হ্যান্ডশেক করে। এরপর গায়ত্রীর সঙ্গে হ্যান্ডশেক করার নাম করে তার হাতটা শক্ত করে চেপে ধরে। গায়ত্রী ছাড়ানোর চেষ্টা করলেও মহাদেব হাত ছাড়ে না। এমন পরিস্থিতিতে গায়ত্রী অনেকটাই অপ্রস্তুত হয়ে যায়। এসব দেখে গায়ত্রীর মা মহাদেবকে জোর করে রুমের বাইরে নিয়ে গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়। মহাদেব তখন আর কিছু না বলেই নিজের ঘরে চলে যায়। টিফিন ডেলিভারি বয় ততক্ষণে দরজার সামনে টিফিন বক্স রেখে গেছে। মহাদেব টিফিন বক্স খুলতেই দেখে প্রথম বাটিতে খাবারের বদলে একটা চিরকুট রাখা, যেখানে লেখা খাবারের বিল এখনো বাকি। মহাদেব চিরকুটের অপর প্রান্তে লিখে দেয় খুব দ্রুতই পরিশোধ করব। এদিকে মোহন রাস্তায় অত্যন্ত বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে একটা মদের দোকানে যায়। এভাবে গাড়ি চালাতে দেখে একজন ট্রাফিক পুলিশ মোহনের গাড়ির কাছে ছুটে আসে। তবে পুলিশ মোহনকে ফাইন করার আগেই মোহন তার দিকে একটা নোট এগিয়ে দেয়। টাকা পেয়ে পুলিশ আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। এখানেও সেই নারী সাংবাদিক মোহনকে ফলো করছিল। সে সবকিছুর ভিডিও করে নেয়। মোহন গাড়ি থেকে নামতেই সে মোহনের কয়েকটা ছবি তোলে।
মোহন মদের দোকানে গিয়ে মদের দোকানের মালিককে কয়েক বান্ডিল টাকা দিয়ে বলে দোকানের সমস্ত মদ সে কিনে নেবে। দোকানদারও খুশি হয়ে সমস্ত মদ প্যাক করে কাভার্ড ভ্যানে উঠিয়ে দেয়। অন্যদিকে মহাদেবের আর্জেন্ট টাকার দরকার। খাবারের বিল পরিশোধ করতে না পারলে টিফিন সার্ভিসও বন্ধ হয়ে যাবে, তখন তাদেরকে না খেয়ে থাকতে হবে। তাই মহাদেব একটা বার্থডে পার্টিতে কৃষ্ণ সেজে যায় সবাইকে এন্টারটেইন করার জন্য। বার্থডে পার্টিতে একটা বাচ্চা মহাদেবের উপর কেক ছুঁড়ে মারে। ওই পার্টিতে মোহনও উপস্থিত ছিল। সে মহাদেবের মুখে লেগে থাকা কেকটা পরিষ্কার করে দেয়। ওই পার্টি থেকে মহাদেব কিছু টাকা পায়। পার্টি শেষে টাকা গুনতে গুনতে মহাদেব বাড়ির দিকে যাচ্ছিল। ওই সময় একটা বাইকের ধাক্কায় মহাদেবের হাত থেকে টাকাগুলো পড়ে যায়। বাইকের পেছনেই মোহনের গাড়ি। মোহনের গাড়িটাও মহাদেবের টাকার ওপর দিয়েই চলে যায়। সেই সময় একটা নোট ছিঁড়ে যায়। মহাদেব ছেঁড়া নোটটা দেখার পর মোহনের গাড়ির পেছনে ছুটতে শুরু করে। মোহনের গাড়ির কারণে যেহেতু নোটটা ছিঁড়েছে, তাই সেটা তো তারই চেঞ্জ করে দেওয়া উচিত। তাই মহাদেব ছুটতে ছুটতে মোহনের বাড়ির সামনে গিয়ে পৌঁছায়, কিন্তু বাড়ির ভেতরে সে ঢুকতে পারে না। তাই ছেঁড়া টাকাটাও আর চেঞ্জ করা হয় না। মহাদেব উদাস হয়ে তার বাড়ি ফিরতে শুরু করে। আর বাড়ি ফিরে এসে দেখতে পায় তার মা অনেক অসুস্থ হয়ে পড়েছে। তার ট্রিটমেন্ট করানোর জন্য গায়ত্রী একজন ডক্টরকেও ডেকে এনেছে। মহাদেব তার মায়ের পাশে বসলে গায়ত্রী মহাদেবের হাত ধরে, কিন্তু মহাদেব গায়ত্রীর হাতটা সরিয়ে দিয়ে নিজের মায়ের হাত ধরে। গায়ত্রীর ছেলেপক্ষের সামনে হাসি মুখে বসে থাকায় মহাদেব এখনো তার উপর প্রচন্ড রেগে আছে। ডক্টর চলে যেতেই গায়ত্রী মহাদেবের রাগ ভাঙানোর চেষ্টা করে। সে মহাদেবকে বোঝাতে চায় সে শুধুমাত্র মহাদেবকেই ভালোবাসে, কিন্তু অনেক চেষ্টা করেও গায়ত্রী তার রাগ ভাঙাতে পারে না। মহাদেব গায়ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। এরপর রাতের খাবার খাওয়ার জন্য মহাদেব টিফিন বক্স খুলে দেখতে পায় আজ 2টো বাটি খালি, আর চিরকুটে লেখা কাল থেকে টিফিন একেবারেই বন্ধ। মহাদেব বার্থডে পার্টি থেকে পাওয়া টাকাগুলো পকেট থেকে বের করে গুনে দেখে এই টাকা দিয়ে টিফিনের বিল পরিশোধ হবে না, তার উপর আবার একটা নোট ছেঁড়া। মহাদেব প্রচণ্ড হতাশ হয়ে যায়। সে না খেয়েই শুয়ে পড়ে। এর কিছুক্ষণ পরেই গায়ত্রী দরজার নিচ থেকে একটা ছেলের ছবি পাঠায়। মহাদেব ছবিটা হাতে নিয়েই চিনতে পারে এই ছেলেটাই তো গায়ত্রীকে আজ দেখতে এসেছিল। এখানে দেখা যায় ছেলেটার ছবির উপর ক্রস দিয়ে রেখেছে গায়ত্রী, অর্থাৎ সে ছেলেটাকে রিজেক্ট করে দিয়েছে। ছবির পেছনে ছেলের বায়োডাটা লেখা, সেখানে ছেলের স্যালারি 30,000 টাকা লেখা, আর সেটা মার্ক করে দিয়েছে গায়ত্রী। আসলে সে মহাদেবকে বোঝানোর চেষ্টা করেছে যে তার পরিবার যত বড় অ্যামাউন্টের স্যালারি পাওয়া ছেলেই দেখুক না কেন, সে রিজেক্ট করবেই। পরের দিন সকালে এক রাজনৈতিক নেতা দলবল নিয়ে নির্বাচনী প্রচারণার জন্য বস্তিতে হাজির হয়। নেতা সবাইকে আশ্বাস দেয় যে বস্তিবাসীর সব সমস্যার সমাধান করে দেবে। নেতার সাথে সেই পকেটমার মাঙ্গুও আছে, সেও নেতার জন্য কাজ করছে। নেতা সবার হাতে 500 টাকার নোট ধরিয়ে দেয় যাতে ভোটটা তাকেই দেওয়া হয়। তখন মহাদেব জানায় তার ভোট 500 টাকাতে বিক্রি হবে না। ভোট যদি কিনতেই হয় তবে তার ভোট কিনতে 50,000 টাকা লাগবে। এই কথা শুনে নেতা রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। এই নেতার সম্পর্কে মহাদেব ভালোভাবেই জানে। দুর্নীতি করে ফুলে ফেপে উঠেছে সে। আর পকেটমার মাঙ্গু, সে তো পকেট কেটে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করে। মহাদেব এবার রিয়েলাইজ করে সৎ পথে আসলে অভাব দূর করা সম্ভব না। অভাব আর দুঃখ কষ্ট দূর করতে হলে তাকে অসৎ পথ বেছে নিতেই হবে। সবকিছু চিন্তা ভাবনা করে মহাদেব ঠিক করে সেও অসৎ পথেই টাকা ইনকাম করবে। সেও চুরি করবে, কারণ এছাড়া তো আর কোনো উপায় নেই। তাই মহাদেব চুরির প্ল্যানিং করতে শুরু করে। চুরি করার জন্য সে টার্গেট করে মোহনের বাড়ি। বার্থডে পার্টিতে মোহনকে দেখে তার মনে হয়েছিল মোহন অনেক ধনী লোক। তাছাড়া মহাদেব মোহনের বাড়ি পর্যন্ত গিয়েছিল। তার বাড়িতে বর্তমানে শুধু একজন সিকিউরিটি গার্ড কাজ করে। তাকে ফাঁকি দিয়ে বাড়ির ভেতরে ঢোকা বেশ সহজই হবে। যাই হোক, চুরি ডাকাতি করতে হলে তো অস্ত্রের দরকার। তাই মহাদেব অস্ত্র কিনতে একটা মার্কেটে যায়, কিন্তু অস্ত্রের দাম দেখে বেচারার গলা শুকিয়ে যায়। শেষ পর্যন্ত সস্তায় একটা কাটারি কিনে নেয় সে। কাকতালীয়ভাবে আজ মোহনও এসেছে ওই মার্কেটে। সে একটা ড্রিল মেশিন কিনে নেয়। ড্রিল মেশিনের দাম পরিশোধ করে ওয়ালেট পকেটে রাখার সময় মোহনের ওয়ালেটটা নিচে পড়ে যায়, আর এটা দেখে ফেলে মহাদেব। মাঙ্গুকে দেখে অনুপ্রাণিত হয়ে মহাদেবও ওয়ালেট চুরি করার চিন্তা ভাবনা করে, কিন্তু চারিদিকে এত লোকের মাঝে ওয়ালেট উঠানোর সাহস হয় না তার। এক পর্যায়ে সে তার সদ্য কেনা কাটারিটা ওয়ালেটের পাশে ফেলে দেয় যাতে কাটারি ওঠানোর সময় ওয়ালেটটাও নিয়ে নিতে পারে। কিন্তু দুঃখের বিষয় মহাদেবের এই দীর্ঘ সময় ধরে করা পরিকল্পনা সফল হতে হতে মোহন বুঝে যায় যে তার ওয়ালেটটা পড়ে গেছে। তাই সে আবারও ফিরে এসে ওয়ালেটটা উঠিয়ে নিয়ে চলে যায়। আর মহাদেব সে বোকার মতো তাকিয়ে থাকে। এই বাজারে মাঙ্গুর সাথেও দেখা হয় তার। মাঙ্গুর কাছে দামি বাইক দেখে মহাদেব চিন্তা করে মানুষের পকেট কেটে ভালোই টাকা কামিয়েছে পকেটমারটা। যাই হোক, কাটারি দিয়ে মহাদেব বাড়ি ফিরে আসে। নিজের ঘরের দিকে যাওয়ার সময় সে খেয়াল করে তার প্রতিবেশীর ঘরে মোহনের ছবি। মহাদেবের এই প্রতিবেশী হচ্ছে মোহনের সেই ড্রাইভার যে কিনা মোহনকে 50,000 টাকার চেক দিয়েছে। মহাদেব তার প্রতিবেশীর কাছে গিয়ে মোহনের ব্যাপারে জানতে চায়। তখন প্রতিবেশী মহাদেবকে সব কিছু জানায়। এখানে আমরা জানতে পারি মোহনের প্রজেক্ট মাদার টাচের বিল্ডিং এ আগুন লাগিয়েছে তারই অফিসের 2জন স্টাফ। কে একজন তাদেরকে দিয়ে এই কাজটা করিয়েছে।
মোহন যখন সত্যিটা জানতে পারে সে রেগে গিয়ে ওই দুজন ব্যক্তিকে মারতে শুরু করে। তখন ওই ড্রাইভার মোহনকে বলেছিল এভাবে তাদেরকে না মেরে ওদেরকে পুলিশে দিতে, কিন্তু ওই দুই ব্যক্তির পরিবার এসে মোহনের কাছে হাত জোর করে ক্ষমা চাওয়ায় মোহন ইমোশনাল হয়ে যায় এবং শেষ পর্যন্ত ওদেরকে পুলিশে না দিয়ে ছেড়ে দেয়। সব ঘটনা শোনার পর মহাদেব নিজের ঘরে চলে যায়। খাবার খাওয়ার জন্য টিফিন বক্স খুলে দেখতে পায় আজ কোনো বাটিতেই কোনো খাবার নেই। খাবারের বিল পরিশোধ না করায় আজ কোনো খাবারই দেয়নি তাকে। মহাদেব তখন ডেলিভারি ম্যানকে খুঁজতে নিচে চলে যায়, কিন্তু ততক্ষণে সে চলে গেছে। মহাদেব তখন এটা ভেবে মন খারাপ করা যে আজ তাকে আর তার মাকে না খেয়েই দিন কাটাতে হবে। এসব ভাবতে ভাবতে মহাদেব যখন নিজের ঘরের দিকে যাচ্ছিল তখনই খেয়াল করে প্রতিবেশী টেবিলের ওপর খাবার রাখা। তার প্রতিবেশী পাশে দাঁড়িয়েই মুখ ধুচ্ছিল। মহাদেব কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সেখান থেকে কিছু খাবার চুরি করে নেয়। প্রতিবেশী বৃদ্ধ ফিরে এসে নিজের খাবার দেখে বুঝতে পারে খাবার চুরি হয়েছে। সে মহাদেবের ঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখে মহাদেব আর তার মা ওই খাবারগুলো খাচ্ছে, তবে বৃদ্ধ তাদেরকে কিছুই বলে না। মহাদেবের এবার দেওয়ালে পিঠ থেকে গেছে। প্রথমে ইলেকট্রিসিটি আর এখন খাবার, সবকিছুই বন্ধ হয়ে গেছে তার। জীবনে বাঁচতে হলে যা করার দ্রুতই করতে হবে। তাই মহাদেব সমস্ত প্ল্যানিং করে ঘর থেকে বের হয়, সাথে একটা ব্যাগও নেয়। মার্কেট থেকে কেনা সেই কাটারিটা ওই ব্যাগেই রয়েছে। মহাদেব যখন ঘর থেকে বের হয় ঠিক একই সময় গায়ত্রীও তার বেলকনিতে আসে। মহাদেব ইশারা করে গায়ত্রীকে নিচে ডাকে। গায়ত্রীও সাথে সাথে ছুটে আসে। মহাদেব নিজের একটা ছবি গায়ত্রীর হাতে দিয়ে জানায় খুব শীঘ্রই বায়োডাটা সহ এমন একটা ছবি গায়ত্রীর বাবা মায়ের কাছে পাঠিয়ে বিয়ের প্রস্তাব দেবে সে। ছবির পেছনে মহাদেব লিখে রেখেছে তার স্যালারি হবে 40,000। এসব দেখে গায়ত্রী অনেক খুশি হয়ে যায়। এরপর মহাদেব নিজের পরিকল্পনা সফল করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু সে চলে যাওয়ার সময় তার পকেট থেকে একটা কাগজ পড়ে যায়। গায়ত্রী ওই কাগজটা উঠিয়ে দেখে সেখানে মহাদেব তার সমস্ত প্ল্যান লিখে রেখেছে। প্রথমে সে মোহনের বাড়িতে চুরি করবে আর চুরি করা ওই টাকাগুলো ঘুষ হিসেবে দিয়ে চাকরি নেবে। এরপর প্রথমে মায়ের সব কষ্ট দূর করবে আর তারপর গায়ত্রীকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে। মহাদেবের এই চুরি প্ল্যান দেখে গায়ত্রী হতবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না মহাদেবের মতো একজন মানুষ চুরিও। এদিকে মহাদেব সরাসরি মোহনের বাড়ির সামনে চলে যায়। সে ওই ছেঁড়া নোটের ভেতর দিয়ে মোহনের বাড়ির ওপর নজর রাখতে থাকে। মোহন তখন বাড়ির বাইরে ছিল। মহাদেব খেয়াল করে কেউ একজন মোহনের বাড়ির গেটে নোটিশ লাগিয়ে দিয়ে যাচ্ছে। এরই মাঝে মোহনও ফিরে আসে। নোটিশ লাগাতে দেখে সে একটু দূরে গাড়ি দাঁড় করিয়ে বোঝার চেষ্টা করে কি হচ্ছে। নোটিশ লাগানোর পর লোকটা চলে গেলে মোহন এসে সেটা পড়ে দেখে। সেখানে লেখা ছিল ইনভেস্টরদের ইন্টারেস্টের টাকা 48 ঘন্টার মধ্যে পরিশোধ না করলে মোহনের এই বাড়ি নিলামে তোলা হবে। মোহন নোটিশটা ছিঁড়ে ফেলে। এরপর সে যখন গাড়ি নিয়ে তার বাড়ির ভেতরে ঢোকে সিকিউরিটি গার্ডও গাড়িতে পিছু পিছু যায়। গেট খোলা পেয়ে সুযোগ বুঝে মহাদেবও বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এরপরেই একটা পুলিশের গাড়ি আসে। এই ব্যক্তি হচ্ছে মোহনের সেই বিশ্বস্ত পুলিশ অফিসার বন্ধু বিশ্বরাও। বিশ্বরাও মোহনকে একটা নিউজ পেপার দেখায়। ইদানিং মোহন রাস্তাঘাটে মদ পান করছে এমনই একটা নিউজ পাবলিশ করেছে কেউ একজন, হয়তো সেই নারী সাংবাদিক। কিন্তু মোহন এই ব্যাপারটা নিয়ে একদম পাত্তা দেয় না। মোহন এবং বিশ্বরাও একসঙ্গে বসে কিছু প্ল্যানিং করে। এরপর মোহন একটা ব্রিফকেস বের করে সেখান থেকে একটা টাকার বান্ডিল বিশ্বরাওয়ের হাতে দেয়। বিশ্বরাও টাকা নিয়ে চলে যায়। মহাদেব বাইরের জানালা দিয়েই সবকিছু দেখছিল, কিন্তু সে কোনো কথা শুনতে পারে না। বিশ্বরাও চলে যাওয়ার পর মোহন বিনা কারণে বাড়ির কাজের লোকের সঙ্গে রাগারাগি করে তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু বের করে দেওয়ার আগে মোহন তার হাতে মোটা অঙ্কের টাকা দেয়। আসলে মোহন এবং বিশ্বরাও যে প্ল্যানটা করেছে সেখানে বাড়ির কাজের লোক থাকলে সে প্ল্যান অনুযায়ী কাজটা করা সম্ভব হবে না। তাই মোহন কৌশলে কাজের লোককে বিদায় করল আর এখন সে ব্রিফকেস নিয়ে বের হওয়ার জন্য রেডি হচ্ছিল। মোহন বাইরে কোথাও যাবে বুঝতে পেরে সে বের হওয়ার আগেই মহাদেব গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর মোহন গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তারপর আমরা সেই নেতা এবং মাঙ্গুকে দেখতে পাই। ইলেকশনের সময়, তাই বেশি বেশি টাকা ইনকাম করার জন্য মাঙ্গু এখন পকেট কাটা বাদ দিয়ে ফুল টাইম নেতার জন্য কাজ করছে। নেতা শহরের সমস্ত ধনী ব্যক্তিদের একটা লিস্ট তৈরি করে মাঙ্গুকে ধরিয়ে দেন। ইলেকশনের জন্য এই সবার কাছ থেকে ডোনেশন আদায় করতে হবে মাঙ্গুকে। সে প্রথমে মাঙ্গুকে একটা ডনের কাছে যেতে বলে। মাঙ্গু লিস্ট নিয়ে নিজের কাজে লেগে পড়ে। অন্যদিকে বিশ্বরাও মর্গে গিয়ে সেখানকার এক সিকিউরিটি গার্ডের সঙ্গে সেটিং করে মর্গ থেকে একটা বেওয়ারিশ ডেড বডি তুলে আনে। আর এদিকে মোহন টাকা ভর্তি ব্রিফকেস নিয়ে একটা ক্লাবে চলে যায়। মোহন ক্লাবে ঢুকলে মহাদেবও তার পিছন পিছন ঢোকে। এখানে মাঙ্গুর সঙ্গে মহাদেবের দেখা হয়ে যায়। মাঙ্গু এক ডনের পাশে দাঁড়িয়ে, মূলত নেতার কথা মতো এই ব্যক্তির কাছ থেকে টাকা নিতে এসেছে সে। আর মোহনও টাকা নিয়ে ওই ডনের টেবিলেই বসে। ওরা মূলত এখানে বসে জুয়া খেলার জন্য। মাঙ্গু এবং মহাদেব একে অপরকে দেখে একটু ভাব নেওয়ার জন্য মাঙ্গু ইশারায় বলে, আমি ডনের লোক, আর মহাদেব বলে, আমি মোহনের লোক। দুজনেই নিজেদের পাতানো বসকে সাপোর্ট দিচ্ছিল। এদিকে সেই নারী সাংবাদিক মোহনকে ফলো করতে করতে এখানেও পৌঁছে গেছে। সে আবারও মোহনের কিছু ছবি তুলে নিজের বসের কাছে পাঠিয়ে দেয়, আর সাংবাদিকের বস আবার সেই ছবিগুলো সেন্ট্রাল মিনিস্টারের কাছে পাঠায়। তো যাই হোক, জুয়া খেলায় ডন বাজেভাবে হেরে যায়। জিতে যায় মোহন।
মোহনের বিজয়ে মহাদেব খুশি হয়ে পাগলের মতো উড়াধুরা ডান্স করতে শুরু করে। মহাদেবের ডান্স দেখে মোহনও খুশি হয়, কিন্তু সে বেশিক্ষণ অপেক্ষা করতে পারে না, তাই ডান্স শেষ হওয়ার আগেই সে চলে যায়। মহাদেব ডান্স শেষ করে যখন দেখে মোহন চলে গেছে, তখন সে চিন্তায় পড়ে যায় যে কিভাবে মোহনের বাড়িতে পৌঁছাবে। কোনো উপায় না পেয়ে মহাদেব তার ব্যাগ থেকে কাটারিটা বের করে সেটা দেখিয়ে একটা সাইকেল চালককে ভয় দেখিয়ে তার সাইকেল ছিনিয়ে নেয়, আর তারপর দ্রুত গতিতে ছুটে চলে মোহনের বাড়ির দিকে। অন্যদিকে মাঙ্গু রনের কাছ থেকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে নেতার কাছে পৌঁছে যায়। মাঙ্গু এতগুলো টাকা এনে দিলেও নেতা তার বিনিময়ে মাঙ্গুকে একটা টাকাও দেয় না। এতে মাঙ্গু অনেক ক্ষুব্ধ হয়। সে চিন্তা করে নেতা যেহেতু দিলই না, তাই সে অন্যভাবে আদায় করবে। মাঙ্গু নেতার সেই লিস্ট চেক করে, সেখানে মোহনেরও নাম আছে। যেহেতু নেতার লিস্টের সবাই অনেক ধনী, তাই মাঙ্গু সিদ্ধান্ত নেয় মোহনের বাড়িতে চুরি করবে। এদিকে মোহন বাড়িতে পৌঁছে সবার আগে বাড়ির সিসিটিভি ক্যামেরা বন্ধ করে। এরপর দোকান থেকে কেনা সমস্ত মদের বোতল বের করে ড্রিল মেশিন দিয়ে বোতলের সিপিগুলো ছিদ্র করে, আর তারপর ওই ছিদ্রগুলোতে মোমবাতি রেখে দেয়। একে একে সবগুলো মদের বোতলেই সে একই কাজ করে। অন্যদিকে মাঙ্গু বাড়ির সিকিউরিটি গার্ডকে অজ্ঞান করে বাড়ির ভেতর ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যে মহাদেবও সেখানে পৌঁছে যায়। সিকিউরিটি গার্ড ঘুমাচ্ছে ভেবে মহাদেব পা টিপে টিপে বাড়ির ভেতরে যায়। বেচারা জীবনে প্রথমবার চুরি করতে এসেছে, তাই মনে অনেক ভয় কাজ করছিল তার। মহাদেবের পায়ের শব্দেও যেন কেউ টের না পায়, তাই সে স্যান্ডেল খুলে ব্যাগে ঢুকিয়ে নেয়। ওদিকে মাঙ্গু অলরেডি ওয়াল টপকে বাড়ির ওপর তলায় চলে গেছে, কিন্তু মহাদেব তো আর এত পাকা প্লেয়ার না, তাই সে ধীরে ধীরে মোহনের চোখ ফাঁকে দিয়ে ওপরে উঠে যায়। মোহন তখনও মদের বোতলে ছিদ্রই করে যাচ্ছিল। মহাদেব খোঁজাখুঁজি করে একটা ড্রয়ারের ভেতর ছোট্ট একটা কৌটো খুঁজে পায়। সেটার ভেতর অনেকগুলো কয়েন ছিল। যদিও কয়েনগুলো একত্রিত করলে খুব বেশি টাকা হবে না, তবুও মহাদেব অনেক খুশি হয়। সে কল্পনা করতে শুরু করে এই কয়েনগুলো দিয়ে সে কি কি করবে। মহাদেব খেয়াল করে কৌটার ঢাকনায় গুড লাক লেখা, তাই সে বেশি না ভেবে কৌটোটা ব্যাগের ভেতর ঢুকিয়ে নেয়। সেখান থেকে অন্য এক রুমে যাওয়ার সময় মহাদেবের চোখ পড়ে একটা আয়নায়। আয়নায় নিজেকে দেখে মহাদেব নিজের চোখের দিকে তাকাতেই ভীষণ লজ্জা পাচ্ছিল, কারণ আজ থেকে সে একজন চোর। এটা তার জন্য অনেক লজ্জাজনক। যাই হোক, মহাদেব এরপর কি করবে ভাবতে ভাবতে একটা কিচেনে ঢুকে পড়ে। ওই সময় মোহনও পানি খাওয়ার জন্য কিচেনে যায়। মোহনকে দেখে মহাদেব লুকিয়ে পড়ে। এরপর মোহন পানি নেওয়ার জন্য ফ্রিজ খুললে মহাদেব দেখে ফ্রিজ ভর্তি খাবার। ক্ষুধার্ত মহাদেব আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। মোহন কিচেন থেকে বের হতেই মহাদেব ফ্রিজ খুলে গোগ্রাসে খাবার খেতে শুরু করে। খাবারগুলো খাওয়ার সময় তার আবার নিজের মায়ের কথাও মনে পড়ে যায়। মাও তো না খেয়ে আছে, তাই সে মায়ের জন্য কিছু খাবার ব্যাগে ঢুকিয়ে নেয়। ততক্ষণে মোহনের সমস্ত মদের বোতল ছিদ্র করা হয়ে গেছে। মোমবাতি সহ সব বোতল সে পুরো বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। এরপর সে আনমনে পিয়ানো বাজাতে শুরু করে। মহাদেব এই সুযোগে কিচেন থেকে বের হয়ে অন্য একটা রুমে চলে যায়। সেই সময় মোহন কিছু একটা শব্দ পায়। তার সন্দেহ হয় বাড়িতে হয়তো কেউ ঢুকে পড়েছে, তাই সে নিজের পিস্তলটা বের করে তাকে খুঁজতে থাকে। মাঙ্গু তখন টাকা খুঁজে বেড়াচ্ছিল। মোহনের উপস্থিতি টের পেয়ে সে জানালা দিয়ে বের হয়ে ঝুলে পড়ে। মোহন সরে গেলে সে লাফ দিয়ে নিচে নামে। এরপর আবার বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করতে থাকে। এদিকে মহাদেব বুঝতে পারে তার ব্যাগে থাকা ওই কয়েনগুলো থেকে ঝনঝন আওয়াজ হচ্ছে, তাই সে মায়ের জন্য চুরি করা এক প্যাকেট দুধ ওই কয়েনের কৌটোর মধ্যে ঢেলে দেয়, যাতে ঝনঝন আওয়াজটা বন্ধ হয়। এরপর সে মোটা অঙ্কের ক্যাশ পাওয়ার আশায় আরও কিছু জায়গায় খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে সে মোহনের অফিস রুমে ঢুকে পড়ে। ডেস্কের ওপরেই সে ওই ব্রিফকেসটা দেখতে পায়, যেটাতে জুয়ায় জেতা ওই টাকাগুলো ছিল। মহাদেব অনেক চেষ্টা করেও ব্রিফকেসের লক কোনোভাবেই খুলতে পারে না, তাই সে পুরো ব্রিফকেসটাই ব্যাগের মধ্যে ভরে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটাও ব্যাগে ঢোকে না। এরপর ল্যাপটপ চুরি করতে চায়, কিন্তু সেটাও ব্যাগে ঢোকে না। মহাদেব যখন এই সব কাণ্ড করছিল, মোহন ছিল তখন বাড়ির বাইরে। সে সিকিউরিটি গার্ডের সঙ্গে দেখা করতে বের হয়েছে। মোহন শীষ বাজিয়ে সিকিউরিটি গার্ডকে ডাক দেয়, কিন্তু সিকিউরিটি গার্ড তো অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাই মাঙ্গু নিজেই সিকিউরিটি গার্ড সেজে মোহনের সামনে আসে। মাঙ্গু মাংকি টিপে পড়ে থাকায় মোহন তাকে চিনতেও পারে না। মোহন মাঙ্গুকে কিছু টাকা দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলে। আসলে মোহন এবার তার প্ল্যানটা এক্সিকিউট করবে, তাই সিকিউরিটি গার্ডকেও সরিয়ে দিয়ে সব রাস্তা সে ক্লিয়ার করে নিচ্ছে। সিকিউরিটি গার্ডের বেশে থাকা মাঙ্গু চলে যেতেই বিশ্বরাও সেখানে চলে আসে। সে সাথে করে একটা ভারী লাগেজও নিয়ে এসেছে। মোহন এবং বিশ্বরাও দুজন মিলে লাগেজটা টেনে বাড়ির ওপরে নিয়ে যায়। ওদেরকে ঢুকতে দেখে পালানোর রাস্তা না পেয়ে মহাদেব ওয়াশরুমের ভেতর ঢুকে বাথটাবের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু বেচারার দুর্ভাগ্য যে ওরা ওই লাগেজটা নিয়ে ওয়াশরুমেই যায়। ওই লাগেজের ভেতর মূলত বিশ্বরাও সেই ডেড বডিটা নিয়ে এসেছে, যেটা সে মর্গ থেকে সরিয়েছিল। ওরা ডেড বডিটা বাথটাবের মধ্যেই রেখে দেয়, আর বেচারা মহাদেব ওই ডেড বডির নিচে চাপা পড়ে যায়। ধরা পড়ার ভয়ে সে বেরও হতে পারছিল না, তাই ডেড বডির কাপড় দিয়ে সে নিজেকে ঢেকে নেয়। এরই মাঝে মোহন মদ নিয়ে এসে ডেড বডির ওপর ছিটিয়ে দেয়। এরপর সে কমরের ঢাকনা খুলে কমর থেকে অনেকগুলো স্বর্ণের জুয়েলারি বের করে। এই দৃশ্য দেখে মহাদেব হতবাক হয়ে যায়। মোহন চলে যেতেই সে বাথটাব থেকে বের হয়ে কমরের ভেতর হাত ঢুকিয়ে স্বর্ণ খুঁজতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত আর কিছুই পায় না মহাদেব।
সে হতাশ হয়ে আবারও মোহনের অফিস রুমে যায়। এবার সে দেখতে পায় টাকার ব্রিফকেস খোলা। আনন্দে মহাদেবের চোখ চকচক করে ওঠে। তবে ব্রিফকেসে অনেক টাকা থাকা সত্ত্বেও মহাদেব শুধুমাত্র 50,000 টাকা উঠিয়ে নেয়, কারণ তার চাকরির জন্য তো এইটুকুই প্রয়োজন। মহাদেব টাকা নিয়ে চলেই যাবে, ঠিক তখনই তার চোখ পড়ে মোহনের লেখা একটা চিঠির ওপর। সেখানে মোহন লিখেছে, আমি কখনোই কাউকে ধোকা দেইনি, না আমার দেশকে আর না আমার দেশের মানুষকে। তবুও সবাই আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিল। আমার আপনজনেরা তো সবাই আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলেই গেছে। এবার আমার পালা, আমি এবার তাদের কাছেই যাচ্ছি। তোমরা আমার সবকিছু কেড়ে নিয়েছ, কিন্তু আমার এই বাড়িটা আমি কাউকেই কেড়ে নিতে দেব না। এরপর মোহন গুড বাই লিখে চিঠি শেষ করে। মোহনের এমন ইমোশনাল চিঠি পড়ে মহাদেবও প্রচুর ইমোশনাল হয়ে যায়। মহাদেব ওই ব্রিফকেসে মোহনের ওয়াইফ আর তার মেয়ের ছবি দেখতে পায়। ছবির কাছেই ক্ষমা চেয়ে মহাদেব মোহনের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। টাকা তো সে পেয়েই গেছে, তাই আর রিস্ক নিয়ে থাকার কোনো মানেই হয় না। অন্যদিকে দেখা যায় মোহন তার আপনজনদের ছবিগুলো দেখছে আর কাঁদছে। আজ তাদের কথা খুব মনে পড়ছে মোহনের। এই বাড়িতে কত মধুর স্মৃতি আছে তাদের সাথে। মোহন নিজেকে সামলে নেয়, চোখের জল মুছে মদের বোতল নিয়ে বাড়ির ওয়ালগুলোতে মদ ছিটাতে শুরু করেন। কিছুক্ষণ পর বিশ্বরাও নিচে নেমে আসে। সে মোহনের চিঠিটা নিয়ে লাইটারটা দিয়ে হালকা করে চিঠির পাশটা পুড়িয়ে দেয়। এদিকে মহাদেব বাড়িতে পৌঁছতেই গায়ত্রী এসে তার সাথে রাগারাগি করতে শুরু করে। মহাদেব গায়ত্রীর এমন আচরণের কারণ বুঝতে পারে না। তখন গায়ত্রী তাকে চুরি প্ল্যানিংয়ের ওই কাগজটা দেখায়। এরপর গায়ত্রী মহাদেবকে বোঝায় যে যা যা চুরি করেছে সেজন্য এক্ষুনি ফিরিয়ে দিয়ে আসে। কিন্তু মহাদেব তাতে রাজি হয় না। টাকাগুলো ফিরিয়ে দিলে তার স্বপ্নগুলো কখনোই পূরণ হবে না। তখন গায়ত্রী তাকে বোঝায় যে চুরির টাকায় চাকরি নিলে এমনিতেও তার স্বপ্ন কখনো পূরণ হবে না, কারণ গায়ত্রী কখনোই কোনো চোরকে বিয়ে করবে না। গায়ত্রী রেগে গিয়ে মহাদেবের ঘরের দেওয়ালে লাগিয়ে রাখা ফিউচার প্ল্যানের ছবিগুলো ছিঁড়ে ফেলতে শুরু করে। এরপর চুরি করা সমস্ত জিনিস মহাদেবের ব্যাগে ঢুকিয়ে বলে এক্ষুনি যেন সেগুলো সে ফিরিয়ে দিয়ে আসে। মহাদেব মোহনের বাড়ি থেকে ছোট্ট একটা গাছও চুরি করে এনেছিল গায়ত্রীর জন্য। মহাদেব গায়ত্রীকে রিকোয়েস্ট করে অন্তত এই গাছটা যেন সে রেখে দেয়, কিন্তু গায়ত্রী কিছুতেই সেই চুরি করা গাছ নিতে রাজি হয় না। বাধ্য হয়ে মহাদেব সবকিছুই ফিরিয়ে দিতে যায়। মহাদেব চলে গেলে গায়ত্রী যখন মহাদেবের ঘর থেকে বের হয়, গায়ত্রীর মা তাকে দেখে ফেলে। গায়ত্রীর মা কিছু বলার আগেই গায়ত্রী তাকে দেখায় মহাদেব তাকে পাওয়ার জন্য কত কি করছে। মহাদেবের মতো ভালো একজন মানুষ কিনা শেষ পর্যন্ত চুরি করতে শুরু করেছে। এসব শুনে গায়ত্রীর মাও অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে বুঝতে পারে মহাদেব তার মেয়েকে সত্যি অনেক ভালোবাসে, আর মহাদেব তার মেয়ের জন্য সবকিছু করতে পারবে। অন্যদিকে মোহন তার ফোন, ল্যাপটপ সবকিছু থেকে সমস্ত ডাটা ডিলিট করে দেয়। ততক্ষণে বিশ্বরাও সমস্ত মোমবাতিতে আগুন জ্বালিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এই বাড়িতে মোহনের সময় ফুরিয়ে এসেছে। শেষ মুহূর্তে প্রিয় মানুষগুলোর সঙ্গে কাটানো মুহূর্তগুলো আরো বেশি করে মনে পড়তে থাকে তার। মোহন ওই বাড়ির প্রতিটা কোনায় প্রিয়জনের উপস্থিতি টের পাচ্ছিল, কিন্তু এখন তার ইমোশনাল হওয়ার সময় নয়। এখন তাকে প্ল্যানের শেষ ধাপ এক্সিকিউট করতে হবে। মোহন যখন সবকিছু গুছিয়ে নিচ্ছিল, ঠিক তখনই মাঙ্গো আবার মোহনের বাড়িতে ঢুকে পড়ে। পুরো বাড়িতে মদের বোতলের উপর জ্বলন্ত মোমবাতি দেখে মাঙ্গো হতবাক হয়ে যায়। সে বাড়ির বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও কোনো টাকা পয়সা পায় না। এক পর্যায়ে সে একটা রুমে ঢুকে পড়ে। ওই রুমে মোহনের প্রজেক্ট মাদার টাচের একটা ডেমো স্ট্রাকচার বানানো ছিল। মাঙ্গো বুঝে উঠতে পারছিল না এটার এখানে কি কাজ। তখনই সেখানে মোহন চলে আসে। স্ট্রাকচার যে টেবিলের উপর রাখা ছিল, মাঙ্গো সেটা নিচেই লুকিয়ে পড়ে। সে একটা ধারালো ছুরি বের করে, যাতে মোহন তাকে দেখে ফেললে সে মোহনের উপর আঘাত করে পালিয়ে যেতে পারে। কিন্তু মোহনের হাতে পিস্তল দেখে মাঙ্গো চুপসে যায়। এদিকে মোহন একটা বড় লাগেজ নিয়ে এসে স্ট্রাকচারটা দুই দিকে সরিয়ে দেয়, আর সাথে সাথেই একটা সিক্রেট লকার বের হয়, আর সেটার ভেতর ছিল অসংখ্য স্বর্ণের বার। মোহন ওই সবগুলো লাগেজে ভরে নেয়। অর্থাৎ মোহন আসলে দেউলিয়া হয়নি, তার কাছে এখনো বিপুল পরিমাণ সম্পদ আছে। কিন্তু এত গোল্ড কোথায় পেল মোহন? আর সরকার কেন এসবের ব্যাপারে জানে না? তবে কি মোহন কোনো স্মাগলিং চক্রের সঙ্গে জড়িত? আর মোহন বাড়িতে ডেড বডি রেখে কেন পুরো বাড়ি বিস্ফোরণ ঘটাতে চাচ্ছে? আসলে প্ল্যানটা কি তার? অসংখ্য প্রশ্ন এখন মোহনকে ঘিরে। তবে মোহন ওই গোল্ড ভর্তি লাগেজটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আর বের হওয়ার আগে সে শেষবারের মতো বাড়িটা ভালোভাবে দেখে নেয়। এরই মাঝে মহাদেব চলে আসে। মোহন বাড়ি থেকে বের হতেই মহাদেব মাংকি টুপি পরে মোহনের সামনে আসে। এরপর বাড়ি থেকে চুরি করা ওই সমস্ত জিনিস বের করে জানায় সে কেন এগুলো চুরি করেছে। মহাদেব নিজের আচরণের জন্য ক্ষমা চায় মোহনের কাছে। মহাদেব মাংকি টুপি পরে থাকলেও তার চোখগুলো খুব চেনা চেনা লাগছিল মোহনের, তাই সে মহাদেবের টুপিটা খুলে ফেলে। মহাদেবকে দেখে মোহন ইমোশনাল হয়ে যায়, কারণ এই ছেলেটাই তো কয়েক ঘন্টা আগে ক্লাবে তার বিজয়ের খুশিতে পাগলের মতো ডান্স করেছে। মোহন কিছু বলার আগেই বাড়ির ভেতরে মদের বোতলগুলো বিস্ফোরিত হতে শুরু করে। তখন মোহন চুরি করা সমস্ত জিনিস মহাদেবের হাতে দিয়ে দেয় এবং সেগুলো নিয়ে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। মহাদেব প্রথমে রাজি না হলেও মোহনের জোরাজোরিতে সে সবকিছু নিয়ে চলে যায়। মোহনও আর দেরি না করে ওই গোল্ড ভর্তি লাগেজগুলো গাড়িতে তুলে পালিয়ে যায়। বাড়িতে তখন একের পর এক বিস্ফোরণ হচ্ছে।
ওদিকে মাঙ্গু বাড়ির ভেতরেই আটকা পড়েছে। ধীরে ধীরে পুরো বাড়িতে আগুন লেগে যায়। মাঙ্গুর ভাগ্য ভালো হওয়ায় সে এক লাফ দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু তার শরীরের কিছুটা অংশ পুড়ে যায়। এরই মাঝে অজ্ঞান হওয়া সিকিউরিটি গার্ডেরও জ্ঞান ফিরে আসে। বাড়িতে আগুন লাগা দেখে সে ভয় পেয়ে যায়। ধীরে ধীরে আগুন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। আর এখানেই মোহনের প্ল্যান স্পষ্ট হয়। মোহন আসলে বাড়ির ভেতরে ডেড বডিটা রেখে বাড়ির ভেতর আগুন লাগিয়ে দিয়েছে, যাতে আগুন নেভানোর পর সবাই ওই ডেড বডিটাকে মোহনের ডেড বডি বলে মনে করে। আর যেন সবাই ভেবে নেয় মোহন ঋণের চাপ সহ্য করতে না পেরে সুইসাইড করে নিয়েছে। এইভাবে সবার চোখে ধুলো দিয়ে মোহন তার সমস্ত সম্পত্তি নিয়ে পালিয়ে যায় অন্য কোথাও। কিন্তু প্রশ্ন থেকেই যায়, মোহন এমনটা কেন করলো? আর কেন সে সামর্থ্য থাকা সত্ত্বেও ইনভেস্টরদের টাকা পরিশোধ না করে এত বড় নাটক সাজালো? তো এদিকে মহাদেব সেই সাইকেলওয়ালার কাছে যায় যার সাইকেল সে ছিনিয়ে নিয়েছিল। সাইকেলওয়ালা মহাদেবকে দেখে ভয় পেলে মহাদেব তার কাছে ক্ষমা চায়। সে সাইকেল তো ফিরিয়েই দেয়, সাথে সেই চুরির 50,000 টাকাও তাকেই দিয়ে দেয়। এতে সাইকেলওয়ালা যেমন অবাক হয় তেমনি খুশিও হয়। মহাদেবও এখন একটা বড় বোঝা থেকে মুক্ত। সে আত্মতৃপ্তি নিয়ে বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে মোহনের বাড়িতে পুলিশ আসে। পুলিশ টিমকে লিড করছিল বিশ্বরাম। সবাই যখন ইনভেস্টিগেশন করছিল, এক ফাঁকে বিশ্বরাও মোহনের লেখা সেই সুইসাইড নোট পকেট থেকে বের করে সবাইকে দেখায়। সবাই বিশ্বাস করে নেয় মোহন সুইসাইড করেছে। এরপর পুলিশ ওয়াশরুম থেকে ঝলসানো ডেড বডিটা বের করে। যেহেতু মোহনের পরিবারের কেউই জীবিত নেই, তাই ডেড বডির ডিএনএ ম্যাচ করারও কোনো উপায় নেই। সবাই মেনে নিতে বাধ্য যে এটাই মোহনের বডি। কিন্তু সেই মহিলা সাংবাদিক ধ্বংসস্তূপের মাঝে মোহনের একটা ছবি খুঁজে পায়। সেই ছবিতে মোহনের সঙ্গে একজন মহিলাকেও দেখা যায়। কিন্তু কে এই মহিলা? আর মোহনই বা এখন কোথায় আছে? মোহনের এই সমস্ত রহস্য আমরা জানতে পারবো পরের পার্টে। তো এরপর আমরা মহাদেবকে দেখতে পাই। মহাদেব নতুন করে তার জীবন শুরু করেছে। আর শুরুটা করেছে সে অন্যায়ের প্রতিবাদের মাধ্যমে। সে সকাল সকাল চলে গেছে একটা অ্যান্টি করাপশন অফিসে। সেখানে সে ওই ঘুষখোর অফিসারদের নামে কমপ্লেন করেছে। যদিও মহাদেব তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক চাকরি পায়নি, তবে সে তার বাবার কাজটাই পেয়েছে। সে এখন বিএমসি এর একজন পরিচ্ছন্নতা কর্মী। রাস্তা পরিষ্কার করার সময় মহাদেব ড্রেনের মধ্যে একটা পেপার ভেসে যেতে দেখে। সেটা উঠিয়ে ওয়ালে লাগাতেই দেখতে পায় সেই ঘুষখোর অফিসারের ছবি। মহাদেবের করা অভিযোগে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। তো যাই হোক, মহাদেব তার স্বপ্নের 40,000 টাকার বেতনের চাকরিটা পায়নি, তবুও সে এখন সুখে আছে। গায়ত্রীর সঙ্গে মহাদেবের বিয়ে হয়েছে। মহাদেবের মাও এখন অনেকটাই সুস্থ। দুপুরবেলা মহাদেবের মা এবং গায়ত্রী একসঙ্গে মহাদেবের জন্য খাবার নিয়ে আসে। এখন আর তাকে টিফিন সার্ভিসের খাবার খেতে হয় না। রান্না করার জন্য ঘরে একটা সুন্দরী বউ এসেছে। যাই হোক, মহাদেবের জীবনের সমস্ত কষ্ট দূর হয়েছে। যদিও মোহনের বেশ কিছু রহস্য থেকে গেছে, তবে মহাদেবের জন্য এটা ছিল গল্পের হ্যাপি এন্ডিং। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।